আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি বাংলাদেশ থেকে, আমার দুই ভাই আসছে, তাদের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আসছি। তারা মূলত বাংলাদেশ থেকে SSW ভিসাতে আসছে। এখানে এসে তারা কি কি প্রবলেম ফেস করতেছে বা ভবিষ্যতে তাদের প্ল্যান কি, এগুলা নিয়ে আজকে আলাপ আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। তো চলুন পরিচয় হয়ে নিই। আমি মোহাম্মদ আবুল হাসনাত। আমি লাস্ট ইয়ার সেপ্টেম্বরে জাপানে এসেছি SSW কনস্ট্রাকশন ক্যাটাগরিতে, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে। আমি মোহাম্মদ শাকিল আহমেদ। গত বছর সেপ্টেম্বর মাসের 10 তারিখ জাপান আসছি। SSW ক্যাটাগরির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কনস্ট্রাকশনে কাজ করতেছি জাপানে। আলহামদুলিল্লাহ। তো তোমরা প্রায় আসছে হচ্ছে 4 মাস হয়ে গেছে। 4 মাস। জি, 4 মাস। আচ্ছা। 4 মাসের ভিতরে তোমাদের যে কোম্পানিতে আসছো, জি। তো সেই কোম্পানির কাজগুলা কেমন? মানে তোমরা জাপান আসার আগে যেরকম মনে করছিলে, আসার পরে কি সেরকম মনে হয়েছে, না আরো কঠিন মনে হয়েছে, না কেমন, একটু বিস্তারিত যদি বলতা। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা এখানে আসছি সাধারণত হচ্ছে আমার কোম্পানি হোসোর কাজ করে। হোসো মানে হচ্ছে রাস্তা পাকা করার কাজ। তো আমরা যেরকম রাস্তা পাকা করার কাজ সম্পর্কে আমরা যেহেতু স্কিল টেস্ট দিয়ে আসতে হয়েছে, তো সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ওইটার ধারণা রাখি যে ওই কাজটা কিভাবে করতে হয়, সেই ধারণাগুলো আমাদের ছিল। কিন্তু এর বাইরেও কাজটা ধরেন একটা জিনিস হচ্ছে ধারণা ছিল, আর এখানে এসে কর্মক্ষেত্রটা জিনিসটা একটু মানে ব্যতিক্রম হয় অনেক সময়। মানে জিনিসটা এত সহজ মানে মনে হয়নি আমার কাছে। মানে এখানে হচ্ছে আপনার শুধু আপনার জ্ঞান না, শুধু জ্ঞান তার সাথে হচ্ছে আপনার পরিশ্রম, হ্যাঁ, দুইটার কম্বিনেশন থাকতে হবে, শুধু একটা দিয়ে তো হয় না। তো এইখানে এসে প্রথম দিকে ম্যাক্সিমামেরই একটু স্ট্রাগল করতে হয় প্রথম দিকে। আচ্ছা, এখন তোমরা যে বাংলাদেশ থেকে আসছো দুইজনেই, জি। তো দুইজনের এই কোন ক্যাটাগরি পর্যন্ত SSW তে আসতে হলে কোন ক্যাটাগরি পর্যন্ত পড়াশোনা করতে হয়, জাপানের লেভেল কোন পর্যন্ত মাস্ট বি লাগে? আচ্ছা। জাপানে SSW ক্যাটাগরিতে একাডেমিক্যাল লেখাপড়াটা যেটা আছে, আমরা যেটা ইন্টারমিডিয়েট বা ওইগুলো বলি, এই লেখাপড়ার কোনো সার্টিফিকেটের ওরা দরকার হয় না আর কি, মানে ওইটার প্রয়োজন নাই। যেটা দরকার হয় এটা হচ্ছে JLPT N4 প্লাস হচ্ছে অথবা JFT A2 আচ্ছা, একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা পাশ করতে হয়। আর যে ক্যাটাগরিতে আসবে, কেউ যদি এগ্রিকালচার ক্যাটাগরিতে আসতে চায় তাহলে এগ্রিকালচার স্কিল টেস্ট পাশ করতে হবে, কনস্ট্রাকশন আসতে চাইলে কনস্ট্রাকশন স্কিল টেস্ট, কেয়ার গিভারে আসতে চাইলে কেয়ার গিভার স্কিল টেস্ট, যার যার ক্যাটাগরি অনুযায়ী ওই ক্যাটাগরিতে স্কিল টেস্ট আছে, ওইটা পাশ করতে পারলে দেন কোম্পানিতে ইন্টারভিউ দিবে। ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর ভিসা প্রসেসিংটা কোম্পানির মাধ্যমে। তোমরা বাংলাদেশে স্কিল টেস্ট পাস করেছো সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ক্যাটাগরিতে। জি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আসা যাক, N4 পাস করে বাংলাদেশ থেকে আসছো। বাংলাদেশে N4 পাস করে যতটুকু মনে করছো, জাপান আসার পরে কি দেখতেছো? N4 এ কি মানে এভরিথিং, চলাফেরা, এভরিথিং, ভাষা বলা যায় কিনা জাপান আসার পরে? বাস্তব প্রেক্ষাপটটা কি তোমাদের কাছে কি মনে হয়? বাস্তব প্রেক্ষাপটটা হচ্ছে আমরা আসলে বাংলাদেশ থেকে যখন আসি তখন আমরা জানতাম এইরকম যে ধরেন 3 বছর পরে SSW2-তে যাওয়া যায়। বাট এইটা কিন্তু SSW2-তে কিন্তু 3 বছরে যাওয়া যাবে এরকম না। ওইটার জন্য কিছু পর্যায় আছে, যেমন আপনার N2 পাস করা, ঠিক আছে, মিনিমাম N3 বা N2, মানে আপনার হচ্ছে জাপানিজ নেটিভ লেভেলের হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা থাকতে হয়। তো আপনি যদি মনে করেন যে আপনি N4 দিয়ে এখানে আসলেন, দেন আপনি এই নর্মালি যে আপনি পড়তেছেন বা কাজ করতেছেন, পড়ালেখা সব কিছু বাদ দিয়ে, তাহলে আপনি SSW2-তে চলে যাবেন, সেইটা আসলে এতটা সহজ না। আবার এখানে আরও কিছু বিষয় আছে আমাদের। অনেকেই আমি দেখছি যারা আসতে না আসতেই মানে 1 বছরের মাথায় কোম্পানি চেঞ্জ করার চিন্তা করে। এখানে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেমন কিছু অর্গানাইজেশন আছে যেগুলার মিটিংয়ে আমাদের ডাকাইছিল। হ্যাঁ, এটার মধ্যে একটা অর্গানাইজেশন হচ্ছে ফিটস। ঠিক আছে, আমাদের যদি কোনো সমস্যা হয় আমি ফিটসকে জানাইতে পারবো যে আমার কোম্পানি আমাকে এই ফ্যাসিলিটিগুলো দিচ্ছে না, আমাকে আমার বেতন কম দিচ্ছে। হ্যাঁ, এই ধরনের কিছু আছে। তো সেটা কনস্ট্রাকশনে আছে। এখন এগ্রিকালচারে আছে কি না আমি জানি না, কিন্তু আমরা যখন ওই মিটিংয়ে গেছি বা এই দেখছি, তো ওইখান থেকে আমরা যেটা বুঝলাম আসলে জব ছাড়াটা হচ্ছে কোনো ভালো বিষয় না। কারণ আপনি একটা জায়গায় আসলে সমস্যায় পড়তেই পারেন। একটা কোম্পানিতে দীর্ঘদিন থাকলে সেটার মূল্যায়ন
আলাদা মনে হ্যাঁ। হয় আরেকটা হচ্ছে একটা কোম্পানি যখন আপনার সম্পর্কে একটা রিভিউ দিবে, ওই রিভিউটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, দেন পরবর্তী কোম্পানির সাথে আপনার রিলেশনটা কিরকম হবে, বা ইমিগ্রেশনে যায় সেটা আপনি SSW2 এর জন্য আবেদন করা হয়, তখন আপনার SSW2টা পাওয়াটা মানে কতটা সহজ হবে, এই ব্যাপারগুলো নির্ভর করে আর কি। জি। প্রথম কোম্পানির সাথে সম্পর্ক, বা ওদের সাথে আপনি কিভাবে ডিল করছেন, ওদের সাথে চুক্তিপত্র অনুযায়ী কাজ করছেন কিনা, সবগুলো ব্যাপারই। তখন ইমিগ্রেশনে আবারও যদি আপনার ফাইলটা রিজেক্ট করে দেয় SSW2 এর ক্ষেত্রে, তখন তো আপনি ঝামেলায় পড়ে যাবেন, হতে পারে দেশে ব্যাক করা লাগতে পারে। Right. এখন আসি যে বাংলাদেশ থেকে তো তোমরা দুইজনই N4 পাস করে আসছো, জাপান আসার পরে মালিকরা অথবা যারা স্টাফরা আছে, মানে কলিগরা আছে, ওরা যেভাবে স্পিডে কথা বলতেছে ওটা কি পূর্ণাঙ্গ ধরতে পারতেছে? N4 কি আসলে মানে পারফেক্ট কি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, না আরো অগ্রসর হতে হবে? আচ্ছা, আমি যেটা ফিল করছি, আমার কাছে মনে হয়েছে আমি যখন প্রথম আসছি, জাপানের মধ্যে কিন্তু অনেক অ্যাকসেন্ট আছে। যেমন টোকিওর অ্যাকসেন্ট আর কিয়োটোর অ্যাকসেন্ট বা ওসাকার অ্যাকসেন্টটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, একটু ব্যতিক্রম আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যখন প্রথমে এখানে আসছি, আমার কোম্পানিতে আমি যখন প্রথম দিকে কথাবার্তা বলতাম, তাদের কথাগুলো আমার বুঝতে একটু কষ্ট হয়ে যেত। মানে আমি হয়তো বা 20% বুঝতেছিলাম, ওই 20%-এর কিওয়ার্ডগুলো ধরে ধরেই আমি আর কি এটা বুঝে নিয়েছি যে এটা বলছে, বা এরকম এইভাবে চলতে হয়েছে। আর মাঝে মধ্যে আর কিছু কিছু ইংরেজিতে হ্যাঁ হ্যাঁ, আর ইভেন ওরা হচ্ছে আমাদের হেল্পের জন্য ইংরেজিতে বা কখনো কখনো সামনে এইভাবে হাত দিয়ে অঙ্গভঙ্গির মাধ্যমেও বা আমাদের দেখায় বুঝায় আর কি এটা করছে, মানে গাইড করছে। ঠিক আছে। আর এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন এইভাবে শুরুতে আসছি, এখন দেখা গেছে অনেকটা বুঝি। হ্যাঁ, এখন মিনিমাম এটা মনে হয় যে 50-60% বুঝি। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি এখানে যেটা প্রবলেম ফেস করতেছি বা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের আসলে যে বাংলাদেশে আমরা যেভাবে পড়ছি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের ল্যাঙ্গুয়েজগত দক্ষতাটা আসলেই কম। যেমন স্পিকিং, আপনার মেইন বিষয়টা হচ্ছে আমরা কথা কম বলতে পারি। হ্যাঁ, কারণ আমরা নিজে থেকে একটা বিভিন্ন ওয়ার্ড দিয়ে গ্রামার দিয়ে একটা সেন্টেন্স মেকিং বা এই জিনিসগুলো বলতে গেলে আমরা আটকাই। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে আর বেশি বেশি জাপানিজ, যেহেতু অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়ার মতো অনেক স্টুডেন্ট আছে, প্লাস জাপানে অনেক মানুষ আসতেছে। তো সেক্ষেত্রে তা আমাদের মানে উচিত বাংলাদেশের আসলে ল্যাঙ্গুয়েজ স্পিকিং যে ক্লাব আছে, নিহঙ্গো ল্যাঙ্গুয়েজ স্পিকিং ক্লাব। হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমার জানা মতো এখনও কোনো ল্যাঙ্গুয়েজ স্পিকিং ক্লাব নাই। ইংরেজিতে আমি আগে প্রিভিয়াসলি আমি আইএলস দিয়েছি। তো সেক্ষেত্রে আমি জানি যে ইংরেজিতে যদি আমি স্পিকিং করতে চাই, সেখানে বিভিন্ন ক্লাব আছে, সাইফুডসের বা বিভিন্ন ক্লাব আছে যে কথাবার্তা বলা যায় অ্যাটলিস্ট। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। কিন্তু আমাদের এখানে আমি বাংলাদেশে রেনশো বা ওই প্র্যাকটিস করার জন্য কোনো ক্লাব বা ওই রকম আসলে আমি কোনো কিছু দেখি নাই। এই বিষয়টাতে ইনিশিয়েটিভ নিয়ে মানে অ্যাটলিস্ট ছেলে পেলে যাতে কথা বলতে পারে। পাস করাটা তো খাতা কলমে আবদ্ধ। যখন আপনি বাস্তবে করতে সবার সাথে কথা বলবেন, তখন যদি কথা বলাটা শিখতে পারেন, ওইটাই হচ্ছে বাস্তবিক করতে কর্মক্ষেত্রে আপনার কাজে দিব, Right. কর্মক্ষেত্রে কাজে দিব। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে স্পোকিং যে প্র্যাকটিস, হাসনাত ভাই যেটা বলছে যে ওই ব্যাপারটাতে অবশ্যই সবার গুরুত্ব দেওয়া উচিত। এখন আমি জাপান আছি 12 বছর যাবত। এখন ভাষার গুরুত্বটা যে কি সেটা আমি আমার চেয়ে ভালো নতুনরা বুঝবে না আর কি। জি। যারা মানে আসছে মানে প্রবলেম ফেস করছে তারা বুঝবে, কিন্তু বাংলাদেশ থেকে এরকম কেউ বুঝবে না। যেমন তোমরা মোটামুটি ভালো একটা লেভেল ভাষা শিখে আসছো, তারপরে এখানে এসে বলতেছে যে আমরা কিছুই শিখি না, জি, তাই না? জি। এরকম বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে তোমাদের সাজেশনটা কি, যে কিভাবে পড়াশোনা মানে করে জাপান আসার জন্য মানে উৎসাহিত করা তাদের? বাংলাদেশ থেকে যারা আসবে, SSW ক্যাটাগরি বলেন, টিআইটিপিতে যারা আসবে, তাদের মানসিকতায় যে ব্যাপারগুলো রাখতে হবে, এটা হচ্ছে কঠোর পরিশ্রম। জাপান কঠোর পরিশ্রমের দেশ। অবশ্যই মানসিকভাবে ওই প্রিপারেশন নিতে হবে। জাপান আসার পরে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে। এদিকে সুখ দেশ, সুন্দর দেশ, শান্তির দেশ এরকম না, খুব পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে, একটা ব্যাপার। দুই নম্বর ব্যাপারটা হচ্ছে আপনার যারাই আসবে তাদের হচ্ছে এরা এমনিতেই স্পেসিফিক স্কিল ওয়ার্কার SSW। বাস্তবিক অর্থে আমরা কি কোন কাজ জানি না, স্কিল টেস্টটা দিয়ে শুধু একটা বই থেকে কিছু পড়লাম, এতটুকুই। তো আমরা যেহেতু কোনো কাজ জানি না, কাজ জানা ছাড়া জাপান আসতেছে, তার মানে হচ্ছে আপনি আপনার কোম্পানিতে সর্বনিম্ন ক্যাটাগরিতে ঢুকতেছেন।
কোম্পানির সবচেয়ে এখান নিচের থেকে পদে আপনি ঢুকতেছেন। স্টেপ বাই স্টেপ বাই আপনার উপরে উপরে উঠতে উঠতে হবে। তো স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হলে আপনি আপনার কোম্পানির সবচেয়ে ছোট কাজটা করেই আপনার বড় কাজটাতে যাইতে হবে। রাইট। মানসিকতা ওইটাই সেট করতে হবে যে আপনি আপনার কোম্পানিতে আসতেছেন, আপনার কোম্পানির সবচেয়ে ক্ষুদ্র ছোট কাজটা দিয়ে আপনি শুরু করবেন, সবচেয়ে বড় কাজটাই 10 বছর পরে যাওয়ার চেষ্টা করবেন। আর যেমন তোমরা দুজন আসছো, হুম, জাপানিজ ভাষা যে বেশি পারে তাকে ওরা একটু বেশি গুরুত্ব দেয় না? জি। ওরা ভাষাটাকে কি খুবই গুরুত্ব সহকারে দেয়। তারা ভাষাটাকে সবকিছুর ক্ষেত্রেই মানে ওরা ভাষাটারই সবকিছুর ঊর্ধ্বে ধরে। কারণ আপনি যদি সে আমাকে যদি একটা কিছু বলে, একটা কমান্ড দেয় যে তুমি এটা করো, তো আমি যদি সেটা নাই বুঝতে পারি, Right, সেটা right. বুঝাইতে তার সমস্যা হয়, তো সে একটা সময় সে আমার উপর বিরক্ত প্রকাশ করবে। সেটাই। ঠিক আছে, এটা তার মাইন্ডসেট থেকে না। আমি যদি বাঙালি হিসেবেও যদি আমি একটা বাইরের ফরেনার কাউকে নেই, আমার যখন বুঝাইতে এরকম সমস্যা হবে, তখন আমিও সেম Right. জিনিসটা ফিল করব। আচ্ছা, তাহলে তোমাদের সাজেস্ট হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতেছে তাদেরকে ভাষার প্রতি গুরুত্ব দিতে হবে, জি, ভালোভাবে ভাষা শিখে জাপান আসতে হবে। তাহলে ডে বাই ডে ডেভেলপ করতে পারবে। জি, আমার আমার সাজেস্ট তোমাদের প্রতি, তোমরাও ভালোভাবে ভাষা শিখে উত্তরোত্তর ডেভেলপ করো। জি, মানে তোমাদের যে গোলস আছে উন্নতির চরম শিখরে যাওয়ার, জি। সেই শিখরে পদার্পণ করো, সেই দোয়া করি। আর ইনশাআল্লাহ। মানে নতুন আসছো এইভাবে যেভাবে ভালো ভাষা শিখলে, ভাষা শেখার সাথে সাথে এবং কোম্পানির যে রুলস রেগুলেশনস আছে জি। এভরিথিং মান্য করে চলবা, আর ইনশাআল্লাহ। ওই ভাষাটা চালিয়ে দেবা, দেখবা ইন ফিউচার ভবিষ্যৎ তোমাকে উপরে আলাই তোমাদেরকে মানে উপরে উঠিয়ে নিয়ে যাবে আর কি। ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। জি, তো সবাই ভালো থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।